আচ্ছা, এখানে ফার্স্ট ক্লাস হচ্ছে পাইথনের বেসিক দিয়ে স্টার্ট হবে, আইডি সেট আপ হবে, কোল্যাব, দেন ডেটা স্ট্রাকচার এবং ফাংশন, এবং আমাদের ডেটা ফ্রেম বা ডাটা সেট কীভাবে ভিজুয়ালাইজ হয় সেটা নিয়ে ক্লাস হবে। দেন সেটার সাথে আমরা এআই এবং ডিপ লার্নিং কীভাবে ইন্টিগ্রেট করব, এখানে আমাদের একটা প্রজেক্ট থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লাস 6-এ আমাদের রিভিশন ক্লাস হবে 4-5-এর, যেটা আমরা ডেটা সেট প্রোভাইড করব। ডেটা সেট দুই রকমের হবে। প্রথমে আমরা এক্সেল শিট বা সিএসভি শিটের উপরে আমরা ইন্টারপ্রিটেশন করব, তারপর হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন করব ওই ডেটা সেট থেকে কিছু ডিসিশন, এবং এটা অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লাস 7-এ স্ট্যাটিস্টিক্স, আমাদের বিভিন্ন ধরনের ফিচার সিলেকশন করা এবং মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করার আগে আমাদের কিছু ধাপ আছে, সেই ধাপগুলোই আসলে আমি যে এখানে দেখাতে চাইছিলাম, যে আমাদের ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মূলত আমরা ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আমাদের কাজ হয়। তো ডেটা সায়েন্টিস্টটা হচ্ছে যারা আসলে ডেটা থেকে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য মডেল অ্যাপ্লাই করে। এখন মডেলটা যদি মেশিন লার্নিং অ্যালগোরিদম হয়, তাহলে আমরা বলতেছি যে অ্যালগোরিদমসগুলো আমাদের কোনো একটা সিদ্ধান্ত দিবে। মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম অ্যাপ্লাই করার আগে ডাটা সেট থেকে আমাদেরকে ফিচারগুলোকে সিলেক্ট করতে হয়, যে ইনপুট কী হবে আর আউটপুট কী হবে। সেমভাবে আমরা যখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাই, আমাদের পাইথনের নলেজটা দরকার, মেশিন লার্নিংয়ের নলেজটা দরকার, এসকিউএল এর নলেজটা দরকার, এবং আন্ডারস্ট্যান্ডিং ফর মাল্টিপল যে অ্যানালাইটিক্স যে ফাংশনগুলো আছে মেশিন লার্নিংয়ে, এগুলো সম্বন্ধে জানতে হবে। এবং আমাদের আনস্ট্রাকচার ডেটাতেও আমরা কিভাবে কাজ করতে পারি সেটাও আমাদের আইডিয়া থাকলে ভালো। এখন আমরা যে আনস্ট্রাকচারই কাজ করব এইটা না, আমাদের এই কোর্সটাকে ডিজাইন করছে আমরা স্ট্রাকচার ডেটা নিয়ে। আর স্ট্রাকচার ডেটা হচ্ছে সিএসভি এন্ড এক্সেল ফাইল, এবং হচ্ছে ইমেজের পিক্সেল থেকেও আমরা মেশিনকে ট্রেন্ড করতে পারি। আর যদি কেউ বলে যে না আমি ডেটা অ্যানালাইসিস করব, ডেটা অ্যানালিস্ট হব, তাহলে ভেরি সিম্পল, সে স্ট্যাটিস্টিক্যাল কিছু নলেজ থাকতে হবে, ডেটা ভিজুয়ালাইজ করবে এবং সেখান থেকে সে যাতে ডেটার থেকে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা কনক্লুশনে আসতে পারে যেটা কোম্পানির জন্য খুব উপকার হবে। এইটারও আমি কিছু ডেটা সাজাইছিলাম, যেগুলো হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল কিছু অ্যাসাইনমেন্ট। যেমন হচ্ছে আমাদের কিছু ওয়েবিনারে আমি কিছু কোড এখানে রেডি করছিলাম, যে আমাদের এই যখন এই যে বিজনেস অ্যানালাইটিক্স, এইটা হচ্ছে যে নর্মালি ডেটা অ্যানালিস্টদের জন্য কাজ। এখানে কিছু কোড দিয়ে আমি কিছু এক্সেল শিটের উপরে আমি ডিসিশন নিতে পারি। লাইক আমি এই কোডটা যদি রান করাই, আমি একটা সিএসভি ফাইল, আমি যদি সিএসভি ফাইলটাও একটু এখানে দেখাই দিতে পারি, আমার সিএসভি ফাইলটাও এখানে আছে, লাইক পার্ট 1-এ। এই যে এটা সাপোজ এটা একটা আমার সিএসভি ফাইল, এই যে প্রত্যেকটা টেবিলেই কিন্তু আমার ডেটা আছে, প্রত্যেকটা টেবিলে, এবং এখানে প্রত্যেকটা টেবিল আবার একটা আরেকটার সাথে আমার কাস্টমার যদি টেবিল চিন্তা করি, সেটা আবার নিজস্ব একটা প্রাইমারি কি থাকে যেটা দিয়ে আমরা আসলে সেই টেবিলের ডেটাগুলোকে নিই। তো এইগুলো আমরা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করতে পারি, এবং সেইখান থেকে আমরা ওই কোম্পানির সেলস, ওর স্টোর সেলস এবং ওর টোটাল সেলস, কোন স্টোরে কি পরিমাণ তার বেনিফিট হচ্ছে, তার মার্কেটিং কস্ট, কোন প্রোডাক্টের তার চাহিদা বেশি, এই ডিসিশনগুলো কিন্তু আমি এইখান থেকে নিতে পারি, এবং সেইখানে আমি গ্রাফ চার্ট, পাই চার্ট দিয়ে ওইটা আমি এখানে শো করতে পারি। সো এইটা হচ্ছে এক ধরনের অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস। এখন কেউ যদি চিন্তা করে যে আমি ডেটা অ্যানালিস্ট হব, তাহলে অবশ্যই তাকে ম্যাথমেটিক্যাল একটা নলেজ থাকতে হবে, এবং পাইথনের একটা নলেজ থাকলে সে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং ডেটা র্যাংলিংটা কীভাবে করতে হয়, হাউ ইউজ ডেটা র্যাংলিং ফর ডেটা অ্যানালিস্ট, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ পিগ অ্যান্ড হাইভ কীভাবে ইউজ হয়। দেন এই টাইপস অফ অ্যানালাইসিসটা হয় হচ্ছে 3 টাইপস। নাম্বার 1, ডেসক্রিপটিভ অ্যানালাইটিস, যেখান থেকে কিছু আমরা ডেসক্রিপটিভ ডিসিশন কোম্পানি নিতে পারি, যে এই ডেটা থেকে আসলে কি ডিসিশন নেওয়া যায়, একটা যেটাকে আমরা বলি কারেন্ট একটা ডিসিশন। আর একটা হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস, যেটা ফিউচার ডিসিশন, যে ওকে আমার লাস্ট 5 মান্থসের ইমপ্রুভমেন্ট থেকে আমার এই ডিসিশনটা নেওয়া যায়, এটা ডেটা অ্যানালাইসিসদের জন্য। বাট ডেটা সায়েন্টিস্টরা কিন্তু তারা ওইটা ইমেজ অথবা সিএসভি ফাইলের উপরে মেশিনকে ট্রেন করে সে সরাসরি কিন্তু মেশিনকে দিয়েই সে ডিসিশন নিয়ে আসতে পারে।
সো এই প্রিডিক্টিভ অ্যানালাইসিস এবং ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমার ডেটা সায়েন্টিস্টরাও ইমপ্লিমেন্ট করে, নট অনলি ডেটা অ্যানালিস্ট। আরেকটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইটিক্স, যেটা বিভিন্ন ধরনের এরিয়া আছে, আমি লাস্টে শেয়ার করব, যারা কিন্তু ওই ডেটা থেকে তারা প্রেসক্রিপশন দেখতে পারে যে এইটা অ্যাকচুয়ালি এটা সমাধান, এইটা এই প্রবলেমটা হয়েছে, ওকে এই প্রবলেম সলিউশনটা কি হইতে পারে। সো এটা কিভাবে হয়, এটা ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্সের জন্য আগে ডেটাকে অ্যাগ্রিগেট করতে হয়, ডেটাকে ভেঙে ফেলতে হয়, এটার যে প্রতিটা কলাম, সেই কলামগুলোকে আলাদা আলাদা ফিচারে ইনপুটে এবং আউটপুটে ভেঙে ফেলতে হয়। এবং যদি সেটা ইমেজ ডেটা হয় তাহলে সেটাকেও আমরা কি করি, ইমেজগুলো থেকে আমি কোন ইমেজগুলো দিয়ে, সাপোজ ব্রেন টিউমার অথবা আমি কোনো একটা ভাইরাস, সাপোজ মাঙ্কি পক্স, এটা ভাইরাস, এটার আসলে পেশেন্টদের স্ট্রাকচারটা কিরকম, ওই রোগের ইমেজগুলো কিরকম, সেটাকে ভেঙে আগে আমাকে ওইটা থেকে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে হয়। দেন যদি প্রিডিক্টিভ অ্যানালাইসিস হয়, সেম স্ট্যাটিস্টিক্যাল কিছু রিপোর্ট বের করতে হয়, কিছু ফরকাস্টিং টেকনিক আছে, কিছু লাইব্রেরি আছে যেগুলো অলরেডি টেনসার ফ্লো এবং বেশ কিছু লাইব্রেরি আছে যেগুলো ইউজ করে কিন্তু আমরা সেইখান থেকে আমরা একটা ইনফরমেশন প্রিডিক্ট করতে পারি। দেন আমি যদি প্রেসক্রাইপশন করতে চাই, অপটিমাইজার ইউজ হয়, যেমন ডিপ লার্নিং এ আমাদের অ্যাডাম অপটিমাইজার, এন অ্যাডাম, স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেগুলো অলরেডি রেডি, সেগুলো আমরা ইউজ করতে পারি যে এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এখন মেশিন লার্নিং আসলে কিভাবে এখানে কাজ করে। সো মেশিন লার্নিংটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যে অ্যানালাইসিসটুকু আমি করতেছি এক্সেল শিটের উপরে, সেইখানে আমি যদি মেশিন লার্নিং এর কিছু ক্লাসিফায়ার ইউজ করি, লাইক আমি এখানে মেশিন লার্নিং এর কিছু ক্লাসিফায়ার অলরেডি এই ক্লাস 6, 7 এবং 8-এ এই ক্লাসিফায়ারগুলো ইউজ করব, যেগুলো আমি আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটির থিসিসে আমি যদি একটু রিপোর্টটা দেখাই, রাইট, এইখানে এই যে টেবিল 4.1, যেখানে হচ্ছে একটা ডেটা সেট, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের একটা ডেটা সেট, যেটা পাবলিক হেলথের একটা ইউএসএ ডেটা সেট। ওখানে আমরা ওই ডেটা সেটের উপরে আমরা যখন মেশিন লার্নিং এর এই মডেলগুলো ইউজ করছি, লাইক লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম, লিনিয়ার এসভিসি, নিয়ারেস্ট নেইবার্স, নেট বায়াস, এই প্রত্যেকটা অ্যালগোরিদম আমরা এই কোর্সে আলাদা আলাদাভাবে অ্যালগোরিদমের ইকুয়েশনগুলো দেখাবো, যেগুলো কিভাবে কাজ করে, র্যান্ডম ফরেস্ট, এবং এই প্রত্যেকটা মেশিন লার্নিং মডেল দিয়েই কিন্তু আমার ওই ডেটা সেট থেকে কিছু ডিসিশন আসছে এবং সেটা আসলে ট্রেন্ড হয়েছে সুপারভাইজ লার্নিং হিসাবে। সো এইগুলো আমরা এই কোর্সে শিখবো। সো মেশিন লার্নিং এর কনসেপ্টটা আমরা ইউজ করি কিভাবে, সাপোজ একটা, আমি খাইতে খুব পছন্দ করি যার কারণে আমি এখানে ফুড দিছি, যে আমার একজন মেন্টর ছিল ডিপ লার্নিং এর, উনি আইআইটির অমিত মিশ্রা। তো ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা নিয়ে, যে আমরা মানুষ যেভাবে চিন্তা করি ফুডকে, মেশিনকে যদি আমি সেই ফুডটা চিন্তা করাইতে চাই, তাহলে আমাকে নর্মালি কিন্তু ওই মেশিনের ওই ফুডের কিছু ইমেজ আমাকে ইনপুট হিসাবে আমার মেশিনকে দিতে হবে। মেশিন আগে বুঝতে হবে যে ওকে ঠিক আছে এই ডাটাটা হচ্ছে ফুড, দেন মেশিন ওইটা ট্রেন্ড হবে, ব্রেইনের মতন ট্রেন্ড হবে, দেন আউটপুট দিবে। সো এই লজিক সিম্পলিমাইজ যদি আমি করতে পারি, ইমেজটাকে যদি ট্রেন করতে পারি, তাহলে কিন্তু সে করবে। এখন আমরা ছোটবেলা থেকে এখানে যারাই আছি সবাই কিন্তু ছোটবেলা থেকে ম্যাথমেটিক্স করছি, বিভিন্ন ফাংশনের ম্যাথ করছি। সো এই মেশিনকে প্রপারলি ট্রেন করানোর জন্য উই হ্যাভ টু ইউজ মেক আ ফাংশন, অ্যান্ড ফাংশন ক্যান বি এনিথিং. It can be a optimizing function, it can be an activation function, it can be a machine learning classifier function. So function can help you the mathematical calculation for a specific data set. Okay, ও ওই ক্যালকুলেশন করে এইখানে চলে আসবে। এই ফাংশনটা এক একটা মডেল বা এক একটা অ্যাক্টিভেশন বা অপটিমাইজারের ফাংশন ডিফারেন্ট ডিফারেন্ট। এখন আমরা যারা এখানের সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেকেই না, তারা শুধুমাত্র আমরা ক্লাসিফায়ারগুলো মুখস্থ করে ফেলবো ইউজ, যেমন অনেকে সিএসসি না বাট ওয়েব ডেভেলপার, বাট অনেকে সিএসসি না বাট ডেটা অ্যানালাইসিস হচ্ছে, অনেকেই দেখা গেছে যে সিএসসি না মানে আইটি ব্যাকগ্রাউন্ড না, তারপরেও কিন্তু তারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে। অ্যাভেলেবেল আমাদের এখানে রিসার্চ ফিল্ডে আমরা এরকম লোক পাইছি। সো এই ফাংশনগুলো শুধু তাদের জন্য যারা রিসার্চে যাবে, তখন আমরা আরো ইন ডেপথ আলোচনা করব। কোর্সে আমরা শুধু ইউজেসটা দেখাবো যে হাউ ইট ইউজ। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাব ফিল্ড, যেটা অ্যাকচুয়ালি মানুষের কাজকে অনেক ইজি করে দিছে। এবং আগে যেখানে ডেটা কাজ হয়তো আমরা জিবিতে বা টেরাবাইটে কাজ করতাম, এখন কিন্তু সেটা পেটাবাইট বা আমি আপনাদেরকে দেখাবো জিটাবাইটে কাজ হচ্ছে, মানে 1 জিটাবাইট ইকুয়ালস টু অলমোস্ট 1 মিলিয়ন গিগাবাইট। সো আমি দেখাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল থিঙ্কিংটাই হচ্ছে
আমরা আসলে আমাদের মেশিনকে হিউম্যান ব্রেনের মতন ট্রেন করা। সো এটাকে যদি আমরা একটা সার্কেল চিন্তা করি যে প্রপার লাইফে আমরা যত রকমের অ্যাপ্লিকেশন ইউজ করি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যখনই এআই ইন্টিগ্রেট করা হয় তখনই তার ভিতরে থাকে মেশিন লার্নিং, সেখানে অ্যালগোরিদমটাকে ডেপথ করা হয়। যদি সেখানে আরো মেশিন নিজে নিজে একটা ডিসিশন নিতে পারে সার্টেন ডেটার উপরে ভিত্তি করে, যে তার 1 বছরে একটা ডেটা সে পাইছে, এরপরে আর মেশিনকে ট্রেন করা লাগতেছে না, মেশিন অটোমেটিকলি ট্রেন হচ্ছে, ওটাকে আমরা বলি ডিপ লার্নিং। সো ডিপ লার্নিংটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং ফাংশন। আমরা মেশিন লার্নিং করার সময় অ্যালগোরিদম বা ফাংশন দিয়ে দিই। যদি এইটা আপনার একটু দেখা যায়, মেশিন লার্নিং অ্যালাউস সিস্টেম টু লার্ন নিউ থিংস ফ্রম ডেটা, মানে সে নতুন কিছু জিনিস ভাবতে পারে। ওকে, আর এআই ইজ ডিসিশন মেকিং। তাই যদি নতুন জিনিস ভাবতে পারে এমএল অ্যালগোরিদম ইউজ করে, তাহলে কিন্তু এআই আমরা বলতেছি ওটা এআই বেসড একটা মেশিন বা এআই বেসড ডেটা বা এআই বেসড সফটওয়্যার অ্যাজ লাইক এস। ডিপ লার্নিং এর ক্ষেত্রে সেম, আমরা মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি একটা জাস্ট একটু ফিগার দেখাই, এই ফিগারটা একটু আমরা দেখি। মেশিন লার্নিং এ আমি যখনই কোনো ইনপুট দিই, যদি কোনো একটা ইমেজ দিই অথবা কোনো এক্সেল শিট বা সিএসভি ফাইল দিই, সেটা তখন ফিচার এক্সট্রাকশন করে, মানে ছোট ছোট করে ফিচার কেটে ফেলে এবং বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন ওই ফিচারগুলো, মানে একটা সিএসভি ফাইলের কলামগুলোকে বলি হচ্ছে আমরা ওর ইনপুট ফিচার। এই যে এই প্রত্যেকটা কলাম কিন্তু হচ্ছে তার ইনপুট ফিচার, এই যে বি সি ডি এগুলো ইনপুট ফিচার। আর যখনই সে ডিসিশন মেক করে, সেই ডিসিশনটাকে আমরা বলি, সাপোজ এখানে টোটাল প্রাইস আছে, এইটা হচ্ছে আমার ডিসিশনের একটা লেভেল বা এটা হচ্ছে আমার আউটপুট। এই আউটপুটটাকে পাওয়ার জন্য আমাকে আগে ইনপুটগুলো দিতে হয়, তখন মেশিন অটোমেটিক্যালি আউটপুটটাকে সে ডিটেক্ট করতে পারে, ওকে এইটা আউটপুট হওয়ার কথা। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে ফিচার এক্সট্রাকশনের প্রয়োজন পড়ে। বাট যখন আমরা ডিপ লার্নিং করি, তখন ডিপ লার্নিংটা অনেকটা আমাদের মানুষের ব্রেনের মতন কাজ করে। যে সাপোজ আমার এক হাতে মশা কামড় দিচ্ছে, আমি আরেক হাত দিয়ে কিন্তু অটোমেটিক্যালি মশার দিকে আমার হাতটা চলে আসতেছে, আমার কিন্তু এখানে কোনো কঠিন কোনো এক্সট্রাকশনের কিছু নেই। তো নিউরনস কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি নিউরনস লাইক টাচ সিনাপস আমরা বলি, নিউরনের কানেকশন। সো এইভাবে কিন্তু ডিপ লার্নিং নিউরন কানেকশন দিয়ে, যেটা আমি এখানে দেখেছি, এটা আমার একটা অ্যালগোরিদমের, এখানে আমার পিএইচডি স্কলার আছে অম্লান, ও তার সেও এই অ্যালগোরিদম ইউজ করতেছে হিডেন লেয়ার ইউজ করে। সেই অ্যালগোরিদমটা হচ্ছে পুরোটাই ম্যাথমেটিক্যালি, আমরা ইনপুট দিচ্ছি, হিডেন লেয়ার্সে কিছু বায়াস, কিছু ওয়েট ভ্যালু দিচ্ছি, অটোমেটিক্যালি আউটপুট চলে আসছে। এবং এগুলো অলরেডি কিন্তু রেডি করা লাইব্রেরি, জাস্ট আমরা ইউজ করব। সো আমার এই কোর্সে আমি যখন কোর্স আউটলাইনটা ডিজাইন করছি, তখন 9-10 মানে থার্ড ফেজে গিয়ে আমি নিউরাল নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছি, এই যে ক্লাস 10, এবং টেনসার ফ্লো, কেরাস, পারসেপট্রন, ডিপ লার্নিং কিভাবে ইউজ হবে, কিভাবে আমরা ইমেজ রিকগনাইজ করতেছি, এবং প্রত্যেকটা ক্লাসের আমার সেশনের সাথে সাথে আমার প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন থাকে প্রত্যেকটা ক্লাসে। আগে যত আমার ব্যাচগুলো গেছে এবং যাদের সাথে আমি হ্যান্ডস অন কাজ করছি, তাদের প্রত্যেকটা টপিক শেষ করার সাথে সাথে আমার দেখা গেছে যখনই তারা একটু প্রোগ্রামিংয়ে হাত চলে আসছে, সাথে সাথে আমি থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাসের থেকে আমি প্রজেক্ট ইনবিল্ড করা শুরু করছি। এবং যখনই মেশিন লার্নিং ধরছি, আমি বিভিন্ন ক্লাসিফায়ার ইউজ করা দেখাইছি। যখনই আমি ডিপ লার্নিং ধরছি, তখনই আমি বিভিন্ন মডেল টিউনিং করা দেখাইছি। এবং সেইখান থেকে মূলত উদ্দেশ্য তো হচ্ছে আমাদের ডেটাকে অ্যানালাইসিস করা, ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়া। সো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখানে প্রায় 10 রকমের প্রজেক্ট সিএসবি এবং ইমেজের উপরে আমার এই পুরো 4 মাসে, 3-4 মাসে আমাদের 18টা বা 20টা ক্লাসে এটা কমপ্লিট করা হচ্ছে এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য। এবং এখানে আমরা ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং দুটোই শিখবো, কিন্তু আমরা আমাদের মেশিন এবং ডিপ লার্নিং করার ক্ষেত্রে আমরা মেশিনকে যে ট্রেন করব, সেটা কিন্তু সুপারভাইজ ট্রেনিং হবে। কারণ আমরা আগে থেকে ডেটা দিয়ে তাকে ট্রেন করতে হবে, নাহলে সে কিন্তু কোনো ডিসিশন নিতে পারবে না। এখানে 3 রকমের লার্নিং হয়, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, একটা রেইনফোর্সমেন্ট লার্নিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সো সুপারভাইজড লার্নিং কিন্তু আমরা এই কোর্সে শিখবো, বাট আনসুপারভাইজড লার্নিং কিন্তু হচ্ছে অনেকটা রিগ্রেশন অ্যানালাইসিসের মতন। মানে আমি সেট অফ ডেটা দিয়ে দিছি আমার মেশিনকে, মেশিন ওখান থেকে সে ডিসিশন নিচ্ছে, কিন্তু সে আউটপুটটা জানে না। অনেকটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমরা ওয়েদার যেই ডিসিশনগুলো নিচ্ছে, ফরকাস্টিং এর জন্য মেশিন লার্নিং নিচ্ছে ওয়েদার ডিসিশন, সেখানে কিন্তু ওয়েদার প্রিডিক্ট করতেছে আনসুপারভাইজড ওয়েতে। রেইনফরেস্টমেন্ট লার্নিং আমি এখানে শেয়ার করছি, এই প্রত্যেকটা লার্নিং আবার লাস্টে শেয়ার করছি। রেইনফরেস্টমেন্ট লার্নিং যদি একটু সিম্পল ওয়েতে বলি, সেটা হচ্ছে যে আমাদের যেই গেমগুলো এআই বেসড গেম,
সেখানে কিন্তু আমার কোনো ইনপুট ডেটাও থাকে না, আউটপুটও থাকে না। গেম খেলতে খেলতে মেশিন নিজে থেকে ওই গেমের একটা এজেন্ট দিয়ে দেয়, সে ওই এজেন্টের উপর বেস করে সে ক্লাস্টারিং করতে থাকে। সো আমরা এখানে মূলত ফোকাস করব সুপারভাইজ লার্নিং, রেইনফোর্সমেন্ট এবং আনসুপারভাইজ লার্নিং আমি শিখাবো যারা প্রফেশনাল কিংবা আদার্স, যেমন আমাকে এখানে একজন প্রফেসর নক করছিল, দেন আরো অনেক প্রফেশনালরা যারা এখন মাস্টার্সে আছে, থিসিস করতেছে, ওনারা বলছে স্যার আমরা আনসুপারভাইজ লার্নিংটা শিখতে চাই। আমি বলছি আনসুপারভাইজ লার্নিং এর আগে এতটুকু কনফার্ম নিতে হবে যে আমি সুপারভাইজ ক্লাসিফায়ারের ফাইন টিউনিং গুলো করতে পারি কিনা। তো ওনারা বলছে স্যার আমরা এটা পারি না। তো আমি বলছি ওইটা আগে আপনি ইনশিওর করেন, পরে আমরা ইন পার্সনও কিন্তু কোর্সটাকে আমরা করতে পারবো, কারণ এখন অনেকে ইন পার্সন করতে চাচ্ছে। এই কোর্সটা ইন পার্সন করতে গেলে আইআইটিতে মোটামুটি বাংলাদেশি টাকায় ওখানে 20,000 রুপি, তো অলমোস্ট বাংলাদেশি টাকায় 36 to 40,000 টাকা পড়ে। তো এইটা আমি 3,000 টাকায় নিয়ে আসছি এই উদ্দেশ্যে যাতে আমরা একটা রিসার্চ কমিউনিটি তৈরি করতে পারি। এখন রিসার্চ কমিউনিটি তৈরি করার পর যেটা হবে, যারা বেস্ট তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই ইন পার্সন কাজগুলো শুরু করব, যারা বেস্ট। এখন দেখা গেছে আমার চেয়েও বেস্ট অনেকে হয়ে যেতে পারে কাজ করতে করতে, তার এক্সপার্টাইজ এই জায়গাটাই হচ্ছে, এক্সপার্টাইজ ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। বেশ কিছু আমি ইউজ কেস এখানে দিছি। নাম্বার ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ কিন্তু যত অটোনোমাস এখন ডিভাইস আছে, লাইক কিছু ড্রাইভিং কার আছে ইউএসএ ইউরোপে, যেখানে কিন্তু অটোনোমাস, কোনো ড্রাইভারও নাই, তাইলে ওখানে মেশিন কিভাবে ডিসিশন নিচ্ছে, আমি সুপারভাইজড ওয়েতে সে ডিসিশনগুলো নিচ্ছে। দেন অলরেডি সোফিয়া, যাকে আমরা সবাই চিনি, বাংলাদেশে প্রায় 100 কোটি টাকার মতন বাজেট খরচ করে সোফিয়াকে নিয়ে আসছে। বাট এই বাজেটটা যদি আমাদের দেশের বুয়েটিয়ানদেরকে দিত, তাহলে আমরা এরকম 100টা সোফিয়া গিফট করতে পারতাম, বাট সেই প্রোটোকলটা আমাদের নাই। আমরা এই সোফিয়াকে সিটিজেনশিপও দিচ্ছি সৌদি আরব, যে ওকে ও হিউম্যানিয়র রোবট। সোফিয়া ইটসেলফ কিন্তু অ্যাকচুয়ালি একটা রোবট, যে কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ ডিটেক্ট করতেছে, ওকে আমি যা ট্রেন করব সে কিন্তু সেইভাবেই ডিটেক্ট করবে। সো অ্যাজ এ আমরা যারা ডেটা সায়েন্টিস্ট, তারা মূলত মেশিনকে ট্রেন করার জন্যই কিন্তু আমরা এক্সপার্ট হই। এখন যারা ডেটা সায়েন্টিস্ট হতে চাচ্ছে বা ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছে বা এই ফিল্ডে জব করতে চাচ্ছে, রিসার্চ বা থিসিস, মাস্টার্স, আন্ডারগ্রেড, তাদের জন্য এটা হচ্ছে একটা হট কেক, যে এত আমরা খুব সীমিত একটা অ্যামাউন্টে আমরা মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে পারবো রেকর্ডেড ক্লাস দেখে। এবং এখানে আরেকটা আমি আছি স্ন্যাপচ্যাট, যেটা এখন অ্যাভেলেবেল মোবাইল ফোনে ইউজ হচ্ছে, ইটস সেলফ অ্যাপস অফ মেশিন লার্নিং। সে তার পিছনেই কিন্তু এই পিক্সেলের রেজুলেশন গুলোকে সে ফিল্টার করতেছে। নেটফ্লিক্স আমরা ইউজ করি, সবাই নেটফ্লিক্স ইউজ করে, বাট নেটফ্লিক্সে আমি যা সার্চ করি, গুগলেও আমি যা সার্চ করি, সে কিন্তু সেই টাইপসের জিনিসপত্রই কিন্তু বারবার আমার সামনে আইনে দেয়। তার ব্যাক এন্ডে কিন্তু সেই মানে যেটাকে আমরা বলি হচ্ছে যে সে কিন্তু সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে। মেশিন লার্নিং কিভাবে করে? সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে। সেম সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমরা যদি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করি, সো সেন্টিমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিং হচ্ছে। বাট আরেকটা এক্সাম্পল আমি যদি দেই, সেটা হচ্ছে ইমেজ রিকগনিশন। আমরা যে ইমেজকে ডিটেক্ট করতে পারি, যেমন ফেসবুকে আমি কোনো ইমেজের উপরে কার্সর রাখলেই বলে দেয় যে এটা অমুক, এটা অমুক। তা ফেসবুকের ব্যাক এন্ডে কিন্তু ওই ইমেজটা যখনই আপলোড হচ্ছে, তখনই কিন্তু ইমেজের পিক্সেলগুলোকে ভেঙে সেই ইমেজটাকে ভালো মতন ট্রেন্ড হচ্ছে, যে ইমেজটা হচ্ছে গোলাম রাব্বানি, এই ইমেজটা হচ্ছে অমলান সরকার বা এই মানুষটা। সো তাকে রিকগনাইজ, দিস ইজ দ্য সুপারভাইজ লার্নিং। দেন আমরা যদি জার্নালিজমে দেখি, এখন আপনার বিবিসি বলেন বা আপনার হচ্ছে সিএনএন বলেন অথবা আল জাজিরা, যত বড় বড় মানে ইয়ে আছে যারা হচ্ছে কিনা রিপোর্টিং করে, তারা এখন কিন্তু ফেক নিউজকে এআই দিয়ে কিন্তু ডিটেক্ট করতেছে। এখন প্রতিনিয়তই এই বিভিন্ন চ্যাট জিপিটি, জিমিনাই, যত এআই টুলস ইউজ হচ্ছে, সবাই কিন্তু এই এআই টুলস ইউজ করে বিভিন্ন ফেক নিউজ তৈরি করছে। ফটোশপ সে পারে না, তারপর সে বার্ড ইউজ করতেছে এআই টুলস, যেটা দিয়ে সে ফেক নিউজ তৈরি করতেছে। বাট জার্নালিজমে কিন্তু এটার প্লাগারিজম চেক হচ্ছে সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে। দেন হেলথ কেয়ারের ক্ষেত্রে আমি যেরকম প্র্যাকটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চার, আমি কাজ করতেছি কিন্তু হেলথ কেয়ার ডেটা সেটের উপরে, পাবলিক হেলথ নিয়ে। আমার পাবলিকেশনস, আমার রিসার্চ, আমার 2টা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, আমার কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ কিন্তু হেলথ নিয়ে। সো হেলথের ডেটা সেট আমি এখানে কিছু ডেটা সেট রেডি করে রাখছি না। স্যার একটু ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার যে এই যে নিউমোনিয়া আছে কি নাই, এগুলো কি স্যার ডাইকম ডাটা ইউজ করে ডাইকম ডাটা থেকে রিড করতে পারে নাকি স্যার ওই জেপিজি ইমেজ বা অন্য কোনো ইমেজ থেকে? না, এখানে জেপিজি ইমেজ আপনি কি বা ডাইকম পিএনজি ইমেজ, ওই ইমেজগুলোকে আমাদের আমরা কি আগে ডাইকম ডাটা সেট নিয়ে
মেডিকেলের ডাটা তো এগুলো সব ডাইকম হয় নরমালি ডিসিএম ফরম্যাটে, ডাইকমটাকে সেই ডাটাকে কি আমরা রিড করতে পারবো? হয় কি ডাইকমের ডাটা যদি আমার সাইজটা একটু বড় হয়, ওটাকে আমি যদি একটু মানে মিনিমাইজ করতে পারি, আমরা টার করে নিই, ডট টার, তাহলে আমার হয় কি কোন ডিরেক্টরি থেকে আমরা কি ডাইকম ডাটা সেট রিড করতে পারবো? হ্যাঁ 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 ডাইকম ডাটাগুলো রিড কনভার্ট করে করে নিতে পারি আমরা রিড করে অনলাইন আমরা থেকে। হ্যাঁ ডাইকম ডাটা আমরা কনভার্ট অনলাইন করতে থেকে হবে না? কনভার্ট করে নিতে পারি, হ্যাঁ জেপিজি না, পিএনজি। ওটা ম্যানুয়ালি না। ধরেন ধরেন এখানে আমার 1000 ডাটা এক্সট্রা আছে, 1000 এক্সট্রা তো আমি আলাদা আলাদা করে আমি একটা একটা করে করতে গেলে অনেক সময় হবে একটা ব্যাপার। আপনার ডিরেক্টরি এআই থেকে কি টুলস, মানে এআই টুলস ব্যবহার করি তো আমরা করি ডাইকম ডাটাগুলোকে। এখন এটার যে সফটওয়্যারগুলো আছে ওই সফটওয়্যারগুলো আমরা ইউজ করতেছি, এখন সময় লাগে একটু, বিশেষ করে ডাইকম ডাটাগুলো আমরা পেলে আমরা যদি এটা সরাসরি মেশিনে দেই, বিশেষ করে আমি কোল্যাবে বা জুপিটারে যখন কাজ করি, ডাইকম সরাসরি দিলে আমার মানে স্টোরেজ অনেক বেশি খায়। যেমন আমি আপনাকে এই ইমেজটাই দেখাই, এগুলো সবই তো এক্স রে ইমেজ, মানে সিটি স্ক্যান করা ইমেজগুলো। ওই ইমেজগুলো যখন আসে তখন ওই ডাইকম হিসাবেই আসে, তখন আমরা এটাকে জি জি জেপিজি এবং পিএনজি তে কনভার্ট করে তখন আমরা মেশিনকে ওইটার ইয়ে দিয়ে আমরা আসলে ট্রেন করি। এই যে এই ইমেজগুলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবং এখানে আমাকে প্রত্যেকটা সাইজ অফ মানে কম্প্যাক্ট কে পিক্সেল আকারে করা যায়। ও আমি যখন করাবো তখন এই কোডগুলো আমি নিজে র করব, তো তখন আপনি আসলে মানে ধরতে পারবেন। এখন ডাইকন ডাটা দিয়ে করা যাবে না তা না, করা যাবে যদি সাইজটা একটু আমরা ছোট আচ্ছা। করে নিতে পারি, আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি, বুঝছেন? এই যে ক্লিয়ার ইমেজটা আমি পাচ্ছি, তো এই ক্লিয়ার ইমেজটা পাওয়ার জন্য মানে ইমেজটা একটু পাতলা হলে ভালো, এই আর কি। আমি আরো কিছু দেখা আচ্ছা দিতে আচ্ছা। চাই। হ্যাঁ হ্যাঁ আমার বলেন। আমার একটা ড্রাইভে একটা ফোল্ডারে যদি আমার ধরেন 50,000 ইমেজ আছে, ওই আচ্ছা, সবগুলো ইমেজকে সিকোয়েন্সিয়ালি সে রিড করে কনভার্ট করে অটোমেটিক্যালি একটা রিপোর্ট দিতে পারবে কিনা? 50,000 ইমেজ আপনার একটা ড্রাইভে আছে? ড্রাইভ বলতে কি আপনার এটা একটা পিসিতে? ফোল্ডারের ভিতরে আছে কম্পিউটারে, কম্পিউটারে? পিসিতে। জি জি, তাইলে আপনাকে জুপিটার কম্পিউটারে। ইনস্টল করতে হবে, বুঝছেন? জুপিটার ইনস্টল করে, যেমন জি জুপিটারে কিছু লাইব্রেরি পায় না, পান্ডাস লাইব্রেরিগুলো এবং টেনসার ফ্লো লাইব্রেরিগুলো পায় না, কথা হচ্ছে মাঝে মধ্যে এই ঝামেলাটা হয়। আর 50,000 ইমেজকে নিয়ে কাজ করার মতন পিসি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এখনো নাই। আপনি যদি ওইটা নিয়ে কাজ করতে চান এটা বিশাল সমস্যা। আমরা 1000 ডেটা সেট নিয়ে যখন কাজ করি তখনই আমাদের মানে ওই কোল্যাব প্রোতে কাজ করতে হয়, যেটা র্যাম হচ্ছে 256 জিবি, কথা বুঝছেন? র্যাম 256 জিবি আচ্ছা। এবং না আমি তো জিপিউটা আনলিমিটেড সাপোর্ট লাগে কোল্যাব প্রোতে। না আমি তো আসলে একটা টেলিলজি কোম্পানির এমডি। হ্যাঁ, জি তো আমরা ব্র্যাকের সাথে কাজ করি। ব্র্যাকের 64টা সেন্টারের আমরা রিপোর্ট আমাদের ডাক্তার দ্বারা করাই জি আর কি। জি তো আমি চাচ্ছি যে ওই ধরনের রিপোর্ট গুলো, ওখানে তো আমাদের প্রতিদিনই প্রায় 3000 ইমেজ, মানে 3000 স্টাডি আসে, 3000-এর মতো। তো তাইলে 3000 মানে এক মাসে এই ধরেন 90,000। তো ওগুলাকে ডাক্তারাই তো রিপোর্ট করবে, বাট আমি চাচ্ছিলাম আসলে যে ওই ডাটাগুলা প্রথমে এআই এর মাধ্যমে একটা ড্রাফট করে দেওয়া, যাতে রাইট। ডাক্তারদেরও মিস্টেক কম হয়, অথবা অথবা ডাক্তাররা যে রিপোর্ট করছে সেগুলোও মানে একটু যাচাই বাছাই করা আর কি এআই এর মাধ্যমে, সেগুলো রাইট পসিবল কিনা। রাইট ওইটা হচ্ছে কি, ধরেন যে যখনই ডাক্তারদের কাছ থেকে আমাদের কোনো ইমেজ বা তাদের প্রেসক্রিপশন গুলো আসে, তখন সেই ইমেজ বা প্রেসক্রিপশন গুলোকে আমরা আসলে ফোল্ডারাইজ করে ফেলি, যেটা মানে কিসের ইমেজ বা কিসের প্রেসক্রিপশন করার পরে দেন আমরা এটাকে ওই ফোল্ডার গুলোকে গুগলে ড্রাইভে আপলোড করি। তো এই জন্য আমাদের যখনই বিগ ইমেজ নিয়ে কাজ করি তখন গুগল ড্রাইভের স্পেসটা একটু বাড়ায় নিই, ধরেন 200 জিবি 300 জিবি আমি চাচ্ছি এই জিনিসগুলো আমার সার্ভারে হোক সরাসরি। আমি চাচ্ছি এই তাহলে তো জিনিসগুলো আমার আপনার সার্ভারে সরাসরি যদি আমার সার্ভারের মধ্যে হোক। আপনার সার্ভার যদি এরকম থাকে এটা তো অনেক হেল্পফুল হবে, ওই সার্ভারে বসেই কাজ করা যাবে। আপনি আমি আপনার জি সাথে জি সামনাসামনি যদি দেখা হয়, আপনার সার্ভার যদি সেই পরিমাণ ইমেজ রাখতে পারে ক্যাপাসিটি, দেন আমরা যদি আমাদের এনভায়রনমেন্ট মেশিন লার্নিং এর এনভায়রনমেন্টটা আইডিটা যদি সেট আপ করা যায় আপনার পিসিতে, তাহলে আমরা ওইটা করার জন্য ট্রাই করব। জি বাট জি। এটা কিন্তু আমাদেরকে বসে এটার উপরে আমাদের টেস্টিংটা করতে হবে যে এটা আসলে আমরা পারি কিনা। ইটস আ ভেরি মানে বিগ ইস্যু আমাদের এটা করার ক্ষেত্রে। ঠিক আছে, অনেকগুলো আচ্ছা। এর মধ্যে মানে অনেকগুলো না, এটা ডাটাবেজে কারণ সব ইনফরমেশন থাকে, এসকিউএল হ্যাঁ হ্যাঁ ডাটাবেজের মধ্যে কোন ডিরেক্টরির ইমেজ কোনটা, এটা সব ইনফরমেশন আমার কাছে আছে। হ্যাঁ ওগুলাকে আমরা এটা এটা সিকোয়েন্সিয়ালি এটা তো রান করবো আর কি। ঠিক আছে, এটা তো ট্রাই গ্রেট। করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ট্রাই করা যাবে। এখানে অম্লান ও হচ্ছে ইয়ে ইন্ডিয়াতে আছেন, ও লাভলি প্রফেশন ও পিএইচডি স্কলার। তো আমরা যখন কাজ করি, যেমন লাভলির বিশাল বড় ডাটা সেন্টার, প্রায় ওখানে 50,000 স্টুডেন্ট অ্যাট এ টাইম, জি জি ইন্টারন্যাশনাল কান্ট্রির সবাই। তো ওখানে ওরা যে কাজ করার সাপোর্টটা পায়, আমি বুয়েটেও তা পাই নাই, বুঝতে পারছেন?
বুঝলে ভাই, আমরা ওই সাপোর্টটা পাই না, আমরা ওই না, ইন্ডিয়া থেকে ফার্মার। আমার কাছে অনেক ডাটা চাইছিল, ওরা ওরা চাইছিল আমার কাছে প্রায় 2 লাখ ডাটা চাইছিল, যে এক্সরে ডাটা, তোমার যেহেতু এক্সরে ডাটা নিয়ে কাজ করো, ওগুলা রিপোর্ট টিপোর্ট সহ দেওয়া আমাকে। তো এইগুলোর আমি উপরে আসলে দেই না, যেহেতু প্যাশন রিলেটেড ইস্যু, এই জন্য আসলে। না, এখানে তো কিছু আপনার ইয়ে থাকে, ওই যে এটাকে কি বলে জানো, মানে পেশেন্ট কনফিডেন্সিয়াল পারমিশন, হ্যাঁ ব্যাপার স্যাপার কিছু আছে আর কি। কনফিডেন্সিয়ালিটি জি, থাকে। জি। তো এগুলো আমরা একটু ইন পার্সোনাল করবো, আজকে মিটিংটা শেষ করি, এটা ইন পার্সন ঠিক আপনার আছে, সাথে কথা জি, বলে নিব, জি, এগুলো থ্যাংক সলভেবল, ওকে, ডোন্ট ওয়ারি। থ্যাংকস। আচ্ছা, দেন ওকে। স্যার, হচ্ছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমরা কি সবাই জুপিটার নোটবুকের কাজ আর পাইথন গুলো করবো, নাকি স্যার আমরা পাইচামে করতে পারবো? আচ্ছা, আমি আমি বেশিরভাগই আমি প্রায়োরিটি দিই, যেমন আমি একটু এখানে একটা কোড রান করি, যেমন পান্ডার, মানে আমার বেসিক প্রথম যে ক্লাসটা আমি এটা রেডি করে রাখছি, এইগুলো আমরা জুপিটার নোটবুকে করতে পারবো। এবং জুপিটার নোটবুকে আমরা যে এক্সেল শিট বা সিএসবি যে ডেটা অ্যানালাইসিস গুলো, আমরা এগুলো করতে পারবো। কিন্তু যখনই আমরা ইমেজ বেস কাজে যাব, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের সব লাইব্রেরি, আমরা পান্ডার বা টেনসার ফ্লোর যে লাইব্রেরিগুলো ইউজ করি, সেগুলো জুপিটারে মাঝে মধ্যে অনেক প্রবলেম করে। আমরা যে কোনো নর্মাল ডেটা সেট নিয়ে কিন্তু আমরা জুপিটারে কাজ করব। কথা হচ্ছে আমি দুইটা প্ল্যাটফর্মই দেখাবো, এবং আপনি পাইচার্মে যদি কমফোর্ট হন, আপনি পাইচার্মেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। নিলয়কে আমার কথা বোঝা গেল? স্যার আমি ইন টোটাল, জি স্যার, স্যার আমি কি ইন টোটাল কোর্সটা স্যার পাইচামে করতে পারবো? না, ইমেজের ক্ষেত্রে পাইচার্মে সেই মানে ওই জায়গায় কিছু আমাদের রেস্ট্রিকশন আছে। পাইচার্ম সব লাইব্রেরিকে এখনো ইনহ্যান্স করতে যায় না, যেভাবে যতটা স্মুথলি কোল্যাব কাজ করে, গুগলের কোল্যাব যেভাবে ইমেজ নিয়ে বা ভিডিও অডিও নিয়ে কাজ করে, সেভাবে কিন্তু পাইচার্ম এখনো করে না। নিলয় আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন যখনই আমরা ইমেজ বাদে জানিয়ে কাজ করব, তা আমরা আমরা জুপিটার নোটবুকে আমি দেখাই দিব রান করে, এবং এখানে আমরা কাজ করতে পারবো। ওইটার আইডি সেটা পিসির মধ্যে, এটা একটা ইটসেলফ একটা ঝামেলার কাজ, মানে 2-3 ঘন্টা মিলে আপনার সেট আপটা করতে হবে। তো আমি আপনাকে বেস্ট আমি প্র্যাকটিস বলি, যারা এই লেভেলে কাজ করবে তারা সবাই হচ্ছে, আমি গুগল কোল অ্যাপটা আমি বেশি প্রেফার করি আর কি, যে আমি সব রকমের ডেটা নিয়ে কাজ করতে পারি, এবং সে 15 জিবির মতন ফ্রি দিচ্ছে, এই হচ্ছে ইস্যু। ওকে, আমি একটু শেষ করে দিই আমাদের প্রেজেন্টেশনে। দেন আমাদের ট্যুরিজম ফিল্ডে এখন সবকিছুই সুপারভাইজ লার্নিং হয়ে গেছে। একজন ট্যুরিস্ট যদি যেতে চায় কোথাও, তাহলে সে যেই ওয়েবসাইটটা ভিজিট করে, ওই ওয়েবসাইটে তার যে কমিউনিকেশনটা হয়, ওই কমিউনিকেশন থেকে কিন্তু ট্যুরিস্টদেরকে হসপিটালিটি তারা প্রোভাইড করে। এখন আপনি কোনো কোম্পানিতে হায়ার্ড হবেন নাকি আপনি ফায়ার্ড হবেন, যেগুলো একদম টপ লিস্টেড কোম্পানি, বাংলাদেশও সাউথ টেক বলেন, দেন আমাদের সফটওয়্যারে যে লিডস বলেন, যারা মানে খুব লিডিং পজিশন কোম্পানিগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটি, তো যখনই কোনো জবের অ্যাপ্লিকেশন পড়ে, সাথে সাথে সেটা কিন্তু শর্ট লিস্টেড হয় হচ্ছে আপনার এআই টুলস দিয়ে সুপারভাইজড করে, যে ওকে কি কি সিলেক্ট করা যায় নাকি যায় না। সো এই জায়গাগুলোতেও কিন্তু সব সুপারভাইজ লার্নিং। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে, এটাও সুপারভাইজ লার্নিং। আমরা যেই কোর্স আউটলাইন দিছি, ওই কোর্স আউটলাইনে আমরা মডেল, ক্লাসিফায়ার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর সব কয়টার ইউজেস শিখাবো। পরে এটা প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট। আপনি যত বেশি বাসায় এটাকে নিয়ে কাজ করবেন, ঘাটবেন, দেখবেন আপনি খুব প্রো হয়ে গেছেন। ব্যাংকিং সেক্টর, দেন টাইপস অফ ডেটা, আমি অলরেডি আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে দিতে বলে দিলাম যে ক্যাটাগরিক্যাল অনেক ডেটা আছে আমাদের। যেমন হচ্ছে আমরা যদি কোনো ইমেজ নিয়ে কাজ করি, সেটা ক্যাটাগরিক্যাল ডেটা হয়, যে ওই ওর নিউমোনিয়া আছে, নিউমোনিয়া নাই, যদি লাং ক্যান্সার অথবা ক্রনিক ডিজিজ হয়। আর যদি আমি কোনো ইয়ে বলি, যেগুলো হচ্ছে ব্রেন টিউমার, ব্রেন টিউমার আছে নাই, দেন চোখের আইরিস, যেমন আমার একটা পিএইচডি ইয়ে মাস্টার্সের থিসিস ছিল ক্যারাটোকোনাস ডিজিজ, তো এগুলো ক্যাটাগরিক্যাল। আবার নিউমেরিক্যাল ডাটা সেট, মানে এই যে আমি শুরুতে যেই ডাটা সেট দেখালাম, যে একটা কোম্পানির বিগ একটা ডেটা সেট, ওখানে 50,000-60,000 ডেটা তাদের প্রতিদিন জেনারেট হয়, সেখান থেকেও কিন্তু আমার ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডিসিশন আমি নিতে পারবো। দেন টাইপস অফ মেশিন লার্নিং আমার 3 রকম, আমি অলরেডি কথা বলতে বলতে বলে ফেলছি, যে সুপারভাইজড, আনসুপারভাইজড, এবং আমি বললাম যে আমাদের আরেকটা হচ্ছে রেইন ফরেস্ট। সো এই সব কয়টা মেশিন লার্নিং এর মধ্যে আমরা শুধু সুপারভাইজড মেশিন লার্নিংটাকে ইমপ্যাস করব, কারণ এইটার ইউজেসটা সবচেয়ে বেশি। আর আনসুপারভাইজড থেকে পাঠাই দিব বোঝার সুবিধার্থে। এখানে কিছু সুপারভাইজ ক্লাসিফায়ার এবং আনসুপারভাইজ কিছু ক্লাসিফায়ার এখানে আমি দিয়ে রাখছি, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস, হিডেন মার্কআপ, এগুলো অ্যাডভান্স লেভেলে, ওই যারা প্রফেশনাল তাদেরকে নিয়ে আমি এগুলো নিয়ে কাজ করি। সুপারভাইজ মেশিন লার্নিং মূলত আমি শুরুতেই বলছি যে এখানে ফাংশন ইউজ হয়। তো যারা ম্যাথমেটিক্সের না, ফাংশন টাকশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।
এইখানে হচ্ছে ফাংশনগুলোর ক্লাসিফায়ার অলরেডি আগে থেকেই সব বিল্ড করা, আমরা জাস্ট ইউজ করব। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমি অলরেডি এটা বলে দিছি যে এখানে ইনপুট ডেটা দেওয়া থাকে কিন্তু আউটপুট ভেরিয়েবলসটা বলা থাকে না, নো আউটপুট ভেরিয়েবলস। রেইনফরেস্টমেন্ট হচ্ছে গেমের জন্য একটা এজেন্ট বলা থাকে, ওই এনভায়রনমেন্টের উপরে ট্রেন্ড হয়, দেন সেইভাবে অ্যাকশন রিপ্লাই করে। সো ওয়াই ইজ এআই অ্যান্ড এমএল মানে আর ট্রেন্ডিং নাও? এখন আসলে এটা কেন ট্রেন্ডিং, আমি যদি 2012 সাল থেকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাইছি, 2012 সালে পুরো ওয়ার্ল্ডে ডেটা ক্রিয়েট হইতো এই বিভিন্ন ইআরপি সফটওয়্যার সিআরএম এগুলা থেকে প্রায় 20 জেটাবাইট, 1 জেটাবাইট মানে 10 মিলিয়ন গিগাবাইট, এভাবে 20 জেটাবাইট ডেটা জেনারেট হইতো। 2014-তে আইসি সেটা কিন্তু 31% ইনহ্যান্স করছে, এবং 2040 পর্যন্ত বলা হচ্ছে যে সেন্সরের ডেটা, বিভিন্ন ধরনের লার্নিং নেটওয়ার্ক ডেটা, এইগুলো প্রায় 160 জিটাবাইটে যাবে, এবং সেটা আপনাদের গুগলের যে ক্যালকুলেটর সেখানেও আসে না। সো ডেটা অ্যানালাইসিস এখন একটা মানে এই ট্রেন্ডে একটা হট লার্নিং টপিকস। যারা এটা শিখে রাখবে, নেক্সট টাইম সিএসসি ইঞ্জিনিয়ারের সাথে অবশ্যই সে ডেটা সায়েন্স জানে কিনা এটাকে প্রায়োরিটি দেওয়া হবে। সে বিবিএ করছে, ওকে গুড, কিন্তু সে ডেটা সায়েন্স জানে কিনা, সে জব করে বাট সে ডেটা সায়েন্স জানে কিনা, এর সাথে যদি এআই এমএল ইন্টিগ্রেশন ক্যাপাসিটি তার ইনহ্যান্স হয়, দ্যাট উইল বি দ্য গ্রেট, দ্যাট সিভি ইজ দ্য হায়ার প্রায়োরিটি টু এঙ্গেজ দ্য জব প্রসিডিউর। সো এইটা খুব ইম্পর্টেন্ট। সো মোর ডেটা ইজ মোর জব অপরচুনিটি। কম্পিউটিং পাওয়ার, এখন কোল্যাব আমাদের জিপিও দিচ্ছে, সিপিও দিচ্ছে, র্যাম দিচ্ছে, যেটা আমরা ওই এনভায়রনমেন্টে খুব কম টাকায় ইউজ করতে পারি। এবং এইটা নিউ টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা, এগুলো পরবর্তী ভার্সন। প্যাকেজের ক্ষেত্রে আমরা আসলে পাইথন প্রোগ্রামিং দিয়েই সব কিছু করতে পারবো। আর প্রোগ্রামিং করার ক্ষেত্রে যদি পাইথনে কেউ খুব ভালো পারদর্শী হয়, সে ইচ্ছা করলে ওই কোডটাকে যদি চ্যাট জিপিটিকে দেয়, সে পুরো আর প্রোগ্রামিংটা করে দিবে। সো প্ল্যাটফর্ম ডিফারেন্ট, কিন্তু পাইথনে শিখলেই আমাদের জন্য মোর দেন এনাফ। ওকে, ডেটা সায়েন্সের পাইথনে আমরা মূলত র ডেটা কালেকশন, সেটা অলরেডি এখানে আমাদের মিরাজ ভাই উনি র ডেটা নিয়ে আমাদেরকে খুবই কিছু আশার আলো দেখালো। আমাদের র ডেটা নিয়ে খুবই আমরা তারল্যতায় ভুগি। তো স্ট্রিমিং সোর্স নেওয়ার জন্য কিছু সফটওয়্যার আমরা ইউজ করি। দেন ডেটা প্রেজেন্টেশন করার জন্য আমরা পান্ডাস লাইব্রেরিগুলো ইউজ করব। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাটপ্লট বা সিবর্ন লাইব্রেরিগুলো ইউজ করব। মেশিন লার্নিং মডেলিংয়ের জন্য আমরা টেনসারফ্লো, সাইকিট লার্ন করব। যারা একটু আগে আমাকে একজন কোশ্চেন করছে যে আমি আসলে ভাইয়া ওইটাকে আমি পাইচার্মে করতে পারবো কিনা, পারবো, কিন্তু পাইচার্মে সাইকিট লার্ন বা টেনসারফ্লোর অনেক লাইব্রেরি সাপোর্ট করে না। আমি যদি জুপিটারে করতে চাই সেক্ষেত্রেও কিছু প্রবলেম ক্রিয়েট হয়, বাট কোল্যাবে আমি খুব ইজিলি করতে পারবো। ডিপ্লয়মেন্ট এবং রিপোর্ট জেনারেটিং এর জন্য টেনসারফ্লোর অনেক রিপোর্ট আছে। সো এখানে যদি খুবই সিম্পল আমি বলি, আমি 4 রকমের ক্লাস এখানে দিছি, ক্যাটের, ডগের, কারের, ফ্রুটের। সো আমি মেশিন লার্নিং ইউজ করি আর ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করলেই সে আমার ওকে ট্রেন্ড করার জন্য যেই প্রসেসে কোড করা লাগে আমি সেই প্রসেসটা শিখাই দিব। অনেকটা বলতে পারেন যে অনেকটা এরকম যে কিছু না বুঝলেও যদি একই কাজ আপনি বারবার করেন তখন ওই ব্যাপারে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যান। সো বিষয়টা এমন না যে আমাকে খুব ম্যাথমেটিক্যালি ইনহ্যান্স হইতে হবে, আমি ম্যাথমেটিক্যালি কিছুই বুঝি না, বাট দেখা গেছে আপনি ডেটা অ্যানালাইসিসে আমার চেয়ে পারদর্শী হয়ে গেছে, কারণ আপনি জানেন কোনটা কোন সময় কিভাবে ইউজ করতে হয়। সো ইট অ্যাকচুয়ালি মেক্স এভেন পারফেক্ট বেসড অন ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট। স্টেজ 2 সেম, সে ডিটেক্ট করতেছে। তো এই মেশিন লার্নিং এর ফ্লোটা হচ্ছে খুবই সিম্পল। মেশিনকে ট্রেন্ড করার জন্য আমাকে কিছু ট্রেনিং ডাটা রাখবে। এখন মিরাজ ভাই যেটা বললো যে ওনার ট্রেনিং ডাটা প্রায় 50,000-এর মতো, তো ওই ডাটাটা রাখার জন্য আমাকে একটা স্টোরেজ লাগবে। ওই ডাটাটা থেকে ফিচারকে ভেক্টরাইজ করতে গেলে আমাকে একটা স্পেস লাগবে, এবং এই ভেক্টরাইজ করতে আমার সেই পরিমাণ যদি ইমেজ হয় তাহলে আমার জিপিও সাপোর্টটা লাগবে, আমার ওখানে জিপিও ওই কার্ডটা আমার ওই মানে পিসিতে থাকা লাগবে, গ্রাফিক্স যাতে করে প্রসেস করতে পারে। দেন অ্যালগোরিদমটা রান করার জন্য আমার সেই পরিমাণ র্যাম লাগবে অ্যালগোরিদমটাকে। দেন ওটাকে আমি লেভেলাইজ করব যে কি কি ক্লাস আছে, সেখান থেকে আমার একটা প্রিডিক্টিভ মডেল হবে, যে মডেলটাকে আমরা বলি ডট কেরাস ফাইল, ডট h5 ফাইল অথবা ডট lstm ফাইল। যে ফাইলগুলো ট্রেন মডেল, ওগুলো আমরা কোনো এমবেডেড সিস্টেমেও দিতে পারি, অথবা ওই মডেলগুলো আমি কোনো ওয়েবসাইটের যদি ব্যাক এন্ডে সেট করে দিই, দেন ওয়েবসাইটটা হয়ে যাবে এআই বেসড। কোনো ড্রোনে ইউজ করলে ওইটা তখন হবে এআই বেসড ড্রোন। সো এই প্রিডিক্টিভ মডেল পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব, কিভাবে মডেল ট্রেইনড হয় এবং কিভাবে মডেল জেনারেট হয়, এবং তখন নতুন কোনো টেস্ট ডাটা দিলে সেখান থেকে একটা ডিসিশন চলে আসবে। খুবই ইন্টারেস্টিং একটা কোর্স, এবং এইখানে পুরো 10টা ধাপে আমাদের আসলে এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে।
এই 10টা ধাপ হচ্ছে মেশিন লার্নিং এর কেস ডিফাইন করা, এক্সপ্লোরেশন করা, অ্যালগোরিদম গুলো সিলেক্ট করা, ফিচার ইঞ্জিনিয়ারিংটা শেখানো, এমএল কোন মডেলটা ভালো হবে, কিভাবে এটা ইটারেটিভ ওয়েতে কাজ করবে, রেজাল্ট কিভাবে আমি পাবো, কিভাবে আমি এটা অ্যাকচুয়ালি ডিপ্লয় করব আমার বিভিন্ন ওয়েবে বা রিসার্চে অথবা আমার এমবেডেড ডিভাইসে, দেন সেখান থেকে আমি অ্যাকচুয়ালি অপারেশনালাইজ মডেলটা কিভাবে পাবো, দেন মনিটরিং। এই মুহূর্তে আমি কিছু প্রিভিয়াস স্টুডেন্টের ফিডব্যাক নিব। জি স্যার, আমার একটু কোশ্চেন ছিল আর কি। স্যার আমি মেডিকেল ইমেজ প্রসেসিং নিয়ে একটু কাজ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তো এই কোর্সটা সেজন্য আমি আর কি করতে করতে যাচ্ছি আর কি। সেক্ষেত্রে কি আমার জন্য কি আলাদাভাবে কি কোনো স্কিল দরকার আছে কিনা, নাকি এই কোর্সটা করলে আমি মেডিকেল ইমেজ প্রসেসিং সম্পর্কে মোটামুটি ভালো একটা করতে পারবো? আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আমাকে একটু বলবেন? আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি আর কি, অনার্স ফাইনাল ইয়ার। তো হচ্ছে আমার হচ্ছে প্রজেক্ট আছে আর কি ইমেজ প্রসেসিং নিয়ে। তো মূলত আমি হচ্ছে মেশিন লার্নিং আমি আপনাকে একটু আশার আলো দেখাই তারেক ভাই। আমাদের কিছু যেমন আমার সাথে একজন প্রফেসরের জাস্ট এই কোর্সের সুবাদেই কথা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এআইবি। উনি কিন্তু ম্যাথমেটিক্সের, কিন্তু উনি পিএইচডি করতেছে কম্পিউটার ভিশন অ্যান্ড ডিপ লার্নিং এর উপরে। অবাক করা বিষয়। তো আপনি যখন এই বিষয়ে কাজ করবেন না, তখন দেখা যাবে যে আপনি কোন ফিল্ডের এইটা ডিপেন্ড করে না। এখন এত বেশি লাইব্রেরি চলে আসছে, আপনি ইজিলি এটাকে আয়ত্ত করতে পারবেন যদি আপনি একটু রেগুলার টাইম দেন। আমি সেইভাবেই শিখাবো, বুঝতে পারছি? তো তার মানে আমার তো আর কোনো স্কিল দরকার হচ্ছে না আলাদাভাবে শিক্ষা আসতে, এটাই মোটামুটি। হ্যাঁ, আপনাকে একটু এফোর্ট দিতে হবে বেশি, কারণ প্রোগ্রামিং এফোর্ট তো আপনার নাই। তো অন্যরা যারা প্রোগ্রামিং নলেজ আছে তারা যদি প্রতিদিন 1 ঘন্টা কোড করে, আপনাকে একটু 2 ঘন্টা করতে হবে। এই হচ্ছে ইস্যু। ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ কোনো কোশ্চেন? মোহাম্মদ? জি স্যার। হ্যাঁ স্যার নিলয়। হ্যাঁ নিলয়, জি বলেন। স্যার আমি সিএসসি তে এআইবি তে আছি স্যার এখন। স্যার আমি রিয়েল লাইফ স্যার এআই প্রজেক্ট নিয়ে আমি স্যার কাজ করতে চাচ্ছিলাম স্যার। অ্যামেজিং। কোশ্চেনটা এখন এখন আমি এই কোর্সটা করে কি আমি আমার ফুলফিল করতে পারবো? এই জায়গাটায় দুইটা বিষয় আছে। আপনি এখন কোন ইয়ারের স্টুডেন্ট? স্যার আমি এখন সেকেন্ড ইয়ার কমপ্লিট হবে স্যার আমার এখন। মাত্র সেকেন্ড ইয়ার? জি স্যার। এই মুহূর্তেই আপনার হয়তোবা রিয়েল লাইফ প্রজেক্ট আপনি যেতে পারবেন না। আগে আপনাকে আমার এই কোর্সটা কমপ্লিট করার পর, আপনি যদি 3 মাস 4 মাস কাজ করার পর আপনি যদি ক্যাপাবল হন, মডেল ট্রেন্ড মডেল তৈরি করতে যদি ক্যাপাবল হন, তখন আমি বলবো যে আপনি হাতে কলমে যে কোনো একটা এমবেডেড ডিভাইস বানান, তাতাল দিয়ে পিসিবি ডিজাইন করে আপনি একটা প্রজেক্ট বানান, এক্সিস্টিং প্রজেক্টই বানান। সেইখানে যে মাইক্রো কন্ট্রোলার, ওখানে ফ্ল্যাশ মেমোরি, এখন কিছু মাইক্রো কন্ট্রোলার ফ্ল্যাশ মেমোরি কিন্তু আপনার মোটামুটি 8000 কেবিপিএস পর্যন্ত নেয়। তার মানে আমার একটা ট্রেন মডেল কিন্তু মোটামুটি 2000 বা 2500 কেবিপিএস হয়। তো ওই ফাইলটা আপনি ওখানে ইনটেন্ট করেন, করে স্কেচ করে আপনি ওটা প্র্যাকটিস করবেন। বাট এখনই না, এটা মনে হয় মিনিমাম 6 to 1 ইয়ার পরে। এর মাঝে তো এআইবির অন্যান্য কোর্স, আপনাদের সেমিস্টার ফাইনাল অনেক ঝামেলা থাকে, লেগে থাকলে পসিবল। আচ্ছা, তো আমি এই কারেন্ট সেমিস্টার একটা থিসিসের কাজ করি, যেটা হচ্ছে ডিপ লার্নিং ইউজ করে ফেটাল হেলথের ফেটাল হেলথের শনাক্তকরণ আর কি। তো এটা হচ্ছে 3টা ক্লাসে শনাক্ত করবে, যেমন হচ্ছে নর্মাল, সাসপেক্ট আর হচ্ছে প্যাথোলজিক্যাল। তো আমি এখানে একটা ডেটা সেট নিয়ে কাজ করছি, যেটাতে হচ্ছে 2126টা রেকর্ড ছিল বিভিন্ন পেশেন্টের। তো এখানে মেইনলি প্রথমে আমাকে প্রি প্রসেস করা লাগছে ডেটা, যেটা স্যার আমাকে শিখাইছিলেন ফার্স্টে। তো এখানে লেভেল এনকোডিং ইউজ করা হয়েছে, দেন ট্রেনিং, ভ্যালিডেশন আর টেস্ট হিসেবে বিভক্ত করা হয়েছে এটাকে। এরপরে প্রি প্রসেসিং এর পরে আমি ডিপ লার্নিং এর একটা মডেল ট্রেন করেছিলাম, যেটা হচ্ছে মেইনলি ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, আর এর সাথে অ্যাকচুয়ালি ব্যাক প্রপোগেশন অ্যাড করা হয়েছিল। তো এখানে মেইনলি আমার তিনটা মডেল প্রপোজ করা হয়েছিল, যার মধ্যে আমার অ্যাক্টিভেশন ফাংশন ছিল হচ্ছে রেলিউ, দেন হচ্ছে টেনএইচ আর হচ্ছে প্রিলেলু। আর আউটপুট লেয়ারে আমি সিগময়েড ফাংশন ইউজ করেছিলাম। এন্ড এখানে আমার মডেল 1 যেটা ছিল, বা যেটা হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট হিসেবে আমি ইউজ করেছিলাম হিডেন লেয়ারে, এন্ড সিগময়েড আউটপুট লেয়ারে ইউজ করেছিলাম, যেটা 94% অ্যাকুরেসি দিয়েছিল। এন্ড এটা নিয়ে আপাতত আমি আর স্যার কাজ করতেছি, একটা রিসার্চ পেপারে কাজ করতেছি।
আমি আমার থিসিস কমপ্লিট করছি স্যারের আন্ডারে, এন্ড আশা করি আপনারা অনেক কিছু শিখবেন এই কোর্স থেকে, আমিও যেমন শিখছি। তো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মোর্শেদ জি বল। স্যার আমি বর্তমান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি আর কি, তৃতীয় বর্ষে। স্যার আমার এ নিয়ে পড়ার খুব ইচ্ছা, কিন্তু আমি পাইথন অথবা প্রোগ্রামিং সেক্টরে তেমন করি নাই বলতে গেলে। স্যার আমি কি কোর্সটা করলে সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি কি ভালো করতে পারবো, অথবা আমার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে এটা ইফেক্ট করবে কিনা ভালো শিখলে? মোর্শেদ, আমি একটা সিম্পল আপনাকে এক্সাম্পল দিই। টেক্সটাইলে আমি একটু আগে বলছিলাম যে ম্যাথমেটিক্সে পড়ে আপনি টেক্সটাইলে গেছেন মানে অবশ্যই আপনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আপনার ম্যাথমেটিক্সে পড়ে যদি সে প্রোগ্রামিং শিখতে পারে, তাহলে আপনি টেক্সটাইল তো আরো সাইন্টিফিক, আপনার এখানে যত ডেটা আছে টেক্সটাইলের প্রচুর ডেটা আছে, ওই ডেটার উপরে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার যখন আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ শিখবেন, তখন আসলে সময়ের সাথে সাথে সময় উইল সে হোয়াট উইল বি ইয়োর ফিউচার, এবং আপনি কি করবেন। কথাই বুঝতে পারছেন? এই মুহূর্তে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে না, এটা টাইম উইল সে হোয়াট উইল বি হ্যাপেন। আচ্ছা, এখানে আমি যেহেতু টেক্সটাইল নিয়ে কথা বলতাম, হ্যাঁ অমলান প্লিজ, এই যে আমাদের একজন পিএইচডি স্কলার আছে টেক্সটাইল নিয়ে। আমি সম্প্রতি টেক্সটাইল কিছু মানে ম্যানুফ্যাকচারিং মানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর উপরে একটা রিভিউ করছি। সেখানে আমি দেখছি যে কিছু টেক্সটাইলের কিছু মানে ফ্যাব্রিকের উপরে কিছু ডিফেক্টস আমি ডিটেকশন করছি, যেমন হোল, মে, অয়েল ডিটেকশন। তো এটার উপরে আমি মেশিন লার্নিং বেসিক্যালি ডিএল অ্যাপ্রোচ ইউজ করব। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমরা কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমি কিন্তু টেক্সটাইলের ডিফেক্টস গুলো আমি জানতাম না। আমি এখানে কাজ করতে এসে দেখছি যে এখানে ডিফেক্টস গুলো আইডেন্টিফাই করা যায়, এবং আমাদের যে মডেল এই মানে টোটাল এআই এমএল এবং ডিএল এর যে মডেলগুলো আছে, কোনো না কোনো মডেল ইউজ করে আমরা কিন্তু এই ডিফেক্টস গুলো আইডেন্টিফাই করতে পারবো। তো এটা হচ্ছে কি আমার একটা মানে বলা যে যে কোনো সেক্টরে আপনি হন না কেন, আপনি যে কোনো সেক্টর থেকে আপনি শিখতে পারলে আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার ব্যাকগ্রাউন্ড, আমি আন্ডারগ্রেড করেছি বিজনেসে। আমি 2 ইয়ার্স আগে হচ্ছে আমি একটা 1 ইয়ার ডিপ্লোমা করেছি আইটি তে। তো ওখানে হচ্ছে আপনার আমি ওটার সূত্রে পাইথন এবং সি সি প্লাস এগুলো শেখা হয়েছে আর কি। পাইথন দিয়ে বেশ কিছু প্রজেক্ট করেছি। স্যার আমি জিআরই এবং আইএলটিএস দিয়েছি। আমার আলটিমেট টার্গেট হচ্ছে পিএইচডি করা আর কি ইউএসএ। তো এখন আমি একটা রিসার্চ গ্রুপের সাথে যুক্ত আছি কম্পিউটার ভিশনে। আমি এই কোর্সটা আসলে আমাকে কি করতে, আমি এখনো বিগিনার এই ক্ষেত্রে আর কি, মানে এটা আমাকে কিভাবে উপকার করবে যে আমি আলটিমেটলি চাচ্ছি পিএইচডি করতে যাতে কম্পিউটার সায়েন্সে আর কি। এই মুহূর্তে আপনাকে এখানে যেটা উপকার করবে, বাইরের ক্ষেত্রে আপনার এই 15টা ক্লাস 16টা ক্লাস মনোযোগ করে সব কমপ্লিট করার পর আমার যে 18 নম্বর ক্লাসটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে রিসার্চ আর থিসিস নিয়ে। তো আপনার এখান থেকে পুরোটা কমপ্লিট করার পরে আপনি যেই ফিল্ডে মানে পিএইচডি করতে চাচ্ছেন, ওই ফিল্ডের উপরে এখন থেকেই কাজ শুরু করে দেয়া, যেটা রিসার্চ বেসড কাজ, ঠিক আছে। এবং সেটা করার ক্ষেত্রে আপনি কিভাবে পেপারগুলোকে রেডি করবেন, প্রিপেয়ার করবেন। যেমন এখানে আমাদের একজন পিএইচডি স্কলার অমলার সরকার, ওনার পিএইচডির সময় কিন্তু ওনার সুপারভাইজারের সাথেও কিন্তু আমাদের কাজ চলতেছে। আমরা প্রতিনিয়তই ইন্টিগ্রেটেড থাকলে যেটা সুবিধা হয়, সাপোজ ধরেন আপনি পিএইচডি করতেছেন, বাট আপনার কাজে যখন আমি কোনোভাবেই হেল্প করতেছি, তখন কিন্তু আপনার থিসিসে কিন্তু আমার নাম অ্যাকনলেজমেন্টে হলেও থাকবে। এটাকে বলে অ্যাকনলেজমেন্ট অথর। কথা বুঝছেন? পেপারে আপনি হয়তো আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে পারতেছেন না, কেন? কারণ আপনার সুপারভাইজার আছে, আপনার কো সুপারভাইজার আছে, কিন্তু আপনি কিন্তু আমাকে অ্যাকনলেজ করতে পারবেন, যেটা এই যে এখানে একজন উনি করতেছেন। তো এরকম আপনার সাথে কাজ শুরু হওয়া মানে রিলেশনটা মানে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। বিকজ অফ এখানে যারা আমার সাথে কাজ করে তাদের সাথে কাজ মানে এই কাজের শেষ নাই, ঠিক আছে, শুরু আছে কিন্তু শেষ নাই। এটা এই মুহূর্তে এটা শেষ বলা যাবে না, মাত্র শুরু। স্যার আমার আরেকটু কোশ্চেন আছে। স্যার আমার কোশ্চেন হচ্ছে, আমার তো স্যার ওই ম্যাথমেটিক্যাল যে প্রি রিকুইজিট গুলো দরকার হয় ওগুলো ওভাবে আমার কারিকুলামে ছিল না, যেহেতু আমি বিজনেস গ্রাজুয়েট।
তো এইগুলা আমার এই যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং শেখার পথে কোনো ধরনের ইয়া হবে কিনা, যদিও আমার মনে হয় যে আমি ম্যাথমেটিক্স মানে ম্যাথ ভালো পারি বা আমি মোটামুটি শিখতে পারি আর কি, দ্রুত করতে পারি। আপনি তা এখন জিআরই দিচ্ছেন, আপনার যদি তো আমার ম্যাথে আপনি জিআরইতে যে ম্যাথ শিখতেছেন সেটা মোর দেন এনাফ। তারপর আমি একটু বলে দিই, আপনি যেহেতু পাইথনে কোড করছেন, হ্যাঁ, এবং বিজনেসের জি বিভিন্ন স্যার, প্রজেক্ট আপনি করছেন, আপনার কাছে যেই ম্যাথমেটিক্স আমি দেখাবো, এখানে আমি ম্যাথমেটিক্স দেখাবো না, আমার দ্বারা ম্যাথমেটিক্স শেখানো সম্ভব না। 18টা ক্লাসে আমি মূলত দেখাবো যে কোন ফাংশনটা কিভাবে কাজ করে। মানে অনেকটা বলতে পারেন যে কোরআন হেফজ করার মতন। কেউ কিন্তু কোরআনের অর্থ বুঝে হেফজ করে না, কথাই বুঝতে পারছেন? জানে যে বুঝতে ওকে এই পারছি। আয়াতের পরে এই আয়াত, এই আয়াতের পরে এই আয়াত, পুরো কোরআন শরীফ বলে ফেলে। বিষয়টা হচ্ছে এরকম। আমি খালি ট্রিক্স শিখাবো, হাউ টু প্লে, খেলতে হবে আপনাকে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে আমার চেষ্টা করলে আমি হচ্ছে জিনিসটা ইয়া করতে পারবো, খুব ভালোভাবেই ইয়া আয়ত্ত করতে পারবো আর কি হ্যাঁ, এটা। ডেফিনেটলি ডেফিনেটলি, ওয়াই নট। একদম ডে ওয়ান থেকে, মানে একদম ক্লাস ওয়ান থেকেই আমার কোডেই কাজ হবে, কারণ আমার থিওরি গুলো হচ্ছে সব কোড রিলেভেন্ট। এখানে যে প্রজেক্ট গুলো বলা, ডায়াবেটিস, হ্যাঁ ফেটাল হেলথ, ক্রনিক লিভার হেলথ, ক্যারোটোকোনাস, ব্রেন টিউমার, প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার মানে থিওরি যায়নি, তারপর কোডে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ, কোড আকারে দেখাই দিতে হবে হ্যাঁ, আর কি, মানে তাহলে থিওরি জানতে হবে, যাইনে জি কোডে জি আসতে হবে, এবং এই জন্য জি জি ক্লাস ডিউরেশন 2 ঘন্টা। কথা জি বলছেন? জি আমার হয়তো বা 20 মিনিট 30 মিনিট যাবে হচ্ছে থিওরি এবং কোড। এর পাশাপাশি আমি, আপনি যেহেতু বললেন, আমি একটু আপনাকে একটা জিনিস দেখাই দিই। এর পাশাপাশি দেখেন পাইথনের বেসিক শিট আমার প্রায় এখানে পুরো 16টা শিট রেডি করা আছে। কথা বলছেন? মানে আচ্ছা একদম কোড জি জি করা, মানে আপনি খালি এখান জি থেকে কপি করে খালি পেস্ট মারবেন আপনার কোল্যাবে, ও আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট রান করবে। কথা বলছেন? বুঝতে কিন্তু পারছি। এবং কোন লাইনটা কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, ওইটাও কিন্তু হুম আমি ওখানে লিখে দিছি। এই ভাই কোডটা কেন কাজ আমি করে কি এটাও আমার বলে দিছি। এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবো? হ্যাঁ, অমলান একটু শেয়ার কর, তাহলে সুবিধা হবে ওনার জন্য। আচ্ছা, বেসিক্যালি আমরা তো অনেকেই অনেক ফিল্ডের, যদিও আমি কম্পিউটার সায়েন্স ফিল্ডের। তো বেসিক হচ্ছে গিয়ে আমাদেরকে প্রোগ্রামিং জানতে হয়। তো বেসিক্যালি বিগত 10-15 বছরে তো অনেক প্রোগ্রামিং আমরা করছি, কিন্তু পাইথন হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যেটা হচ্ছে অনেক প্রোগ্রামিংকে অনেক সহজ করে দিয়েছে মানে পাইথনটা আসার পরে। তো আপনার বেসিক, সবার জন্য আমি বলছি যে বেসিক প্রোগ্রামিং পাইথনটা আমাদেরকে জানা লাগবে। তো পাইথনটা জানা হয়ে গেলে তো বেসিক বিষয়টা হচ্ছে যে ওইখানে আমাদের যে সেক্টর গুলো আছে সেই সেক্টরে যে কোনো কিছুতে আপনি আপনার ওই নলেজটা ইউজ করতে পারবেন, কিন্তু বেসিক পাইথনটা আপনাকে জানতেই হবে। বেসিক পাইথনটা জানলেই আপনি গুগল কোল্যাবে আপনি পাইথন দিয়েই ইমপ্লিমেন্ট করবেন বিষয়গুলা। আর যদি কারো কোনো প্রেজেন্ট মানে কথা না থাকে, তাহলে আমরা শেষ করব। আমি আপনাদেরকে আজকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিংক দিয়ে দিব, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব দিয়ে দিব, এক্সেল শিটও থাকবে। সেখানে জাস্ট আপনি টাকাটা যখন দিবেন, তখন ওইখানে ওই ইনফরমেশনটা, এই যে এই ফর্মটা ফিল আপ করে ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। দেন এই ইনফরমেশনটা ফিল আপ করার পরে আমি আপনাকে আমার গুগল ক্লাসরুমের অ্যাক্সেসে নিয়ে যাব, যেটা হচ্ছে আমার রেডি করাই আছে গুগল ক্লাসরুমে, সব কিছু একদম সব যেটা হচ্ছে ডকুমেন্টস, ফাইলস টাইলস সহ। এটা হবে হচ্ছে, আমি লিখে দিছিলাম, আমার সব জায়গায় লেখা আছে। ক্লাসটা হবে বৃহস্পতিবার আর শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, কারণ আমি 9:30টায় ঘুমায় যাই, বুঝছেন? এই এই আর রেকর্ডেড ক্লাসটা কি রেকর্ড হবে? অবশ্যই রেকর্ডেড ক্লাস সব আমরা একটা ক্লোজ একটা গ্রুপ, আমাদের এই যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি আমরা, যেটা হচ্ছে স্প্রিং 2025। হ্যাঁ, এই যে এই গ্রুপটাতে আপনারা তখন চলে আসবেন, তখন এখানে আমাদের ঝগড়াঝাটি, মানে মাইটপিট, প্রোগ্রামিং মাইটপিট চলবে, এটা বুঝি না, ওইটা হয় নাই, এই সেই, তখন একজন না একজন হেল্প করবে। এখানে আমি সিনিয়রদেরকে একটু ইন্টিগ্রেট করব, তারা আমাকে বলছে যে ভাই আমরা হেল্প করব, যেহেতু আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট টাইপের আছে। তো এরপর হচ্ছে এইখানে আপনি আমার বিকাশ, রকেট, ডাচ বাংলা অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করলে আপনার টিআরএক্স নাম্বার, আর অবশ্যই আপনার একটা জিমেল অ্যাড্রেস আমাকে দিবেন। হ্যাঁ, এই জিমেল, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস, কারণ আমি যে গুগল ক্লাসরুমটা ইউজ করছি এটা হচ্ছে আমার কর্পোরেট ক্লাসরুম থেকে, বুঝছেন? আমি আপনাকে ওইখানে ক্যালেন্ডারে ইভেন্ট বানায় রাখবো, প্রতি বৃহস্পতিবার আপনি ভুলে গেলেও আপনারা মনে করাই দিবে, বুঝছেন, যে আপনার ক্লাস টাইম এই। এবং স্যার ক্লাস টাইমটা আর একটু স্যার পিছানো যায় না? আর একটু সামান্য স্যার, মানে একটু দেরি হয়ে যায় আর কি, 7টা বেজে যায় কাছে, মানে স্যার ধরেন একটু হচ্ছে 7:30 বা 8টার দিকে নিলে ওইটা ওই যে হোয়াটসঅ্যাপে যখন আপনাদেরকে অ্যাড করব না,
তখন হয়তো বা আমার এদিকে ঘুমটা একটু মানে এদিকে কমাই দিয়ে আপনাদেরকে এদিকে একটু সময় দিতে হবে। ক্লাসই রেডি, ঠিক আছে? কোন ক্লাসে কি শিখবেন পুরো প্রজেক্ট ওয়াইজ সব কিছু রেডি আছে। সো আপনি যখন এখানে অ্যাড হবেন তখন আপনি সব এক্সেস পেয়ে যাবেন ডে 1 থেকেই। এবং আপনার এই যে পাইথন বেসিক টেসিক সব একদম ক্লাস 1 2 3 আমার দেয়া। সো ওই ফাইলগুলো আপনি ইউজ করবেন, শিখবেন, এই যে সবই দেয়া, ঠিক আছে? এই সো এগুলো ইউজ করবেন, দেখবেন যে ভাইয়া যেটা বললো মিরাজ ভাই, যে আমরা এখানে আসলে একটু প্র্যাকটিক্যাল লার্নিং এর দিকে যাব 18টা ক্লাস যেহেতু। আর আপনাদের জিমেলটা থাকলে আমার গুগল ক্লাসরুমে অ্যাড করে দিতে সহজ হবে। আর কোনো বিষয় আছে জানার মতো? হোয়াটসঅ্যাপ বললাম, গুগল স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন আর কি। আমি একটু প্রজেক্ট রিলেটেড কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি জি বলেন। সেটা হচ্ছে আমি অলরেডি আর কি পোস্ট গ্রাজুয়েশন করেছি আর কি আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীরনগর, এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি করা হয়েছে আর কি, বিশেষ করে ক্লাইমেট এবং ওয়েদার নিয়ে আর কি। এবং রিসেন্টলি আমি স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতেছি আর কি, আচ্ছা আচ্ছা একটা এরোস্পেস কোম্পানির সাথে ইন্টার্নশিপে আছি আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন আমি আসলে আপনার এই কোর্সটা দেখার পরে আসলে মেডিকেলের ইমেজ নিয়ে কাজ করার জন্য ভাবলাম যে ইমেজ তো ইমেজই, যে অলরেডি ভাবলাম যে এটা যে ব্যাপারটা একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি সামারি। সেটা হচ্ছে যে আপনি এখানে মেনশন করছেন যে 10টা প্রজেক্ট করাবেন আর কি, মনে হয় প্রবাবলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে মেডিকেল ইমেজের উপরে। বাট আমি একটু জানতে চাই যে 10টা প্রজেক্টে মানে কি, লাইক হচ্ছে যে এক একটা প্রজেক্টে তো অনেকগুলো করে ইমেজ থাকে, লাইক 100 200 500 মতো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি 100 200 মানে আপনি কি একটা, হ্যাঁ সেটাই আমি বলতেছিলাম আর কি, যে এক ভাইয়া বলতেছিল 50,000 ইমেজের কথা। আর এর জন্য বিগ মেশিন দরকার আসলে, আমরা বুঝি 13টা ক্লাসে 50,000 20,000। হ্যাঁ না, সেটা আমি জানি আসলে, আমি তো বিগ ডাটাও পড়া হয়েছে আমার আর কি, এই জন্য জানি আর কি। ভালো ধরছেন, না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এই জন্য বললাম যে যদি সাপোজ হচ্ছে একটা প্রজেক্টে আমরা 100 বা 150 ইমেজ ইউজ করি, আপনি মনে হয় প্রবাবলি একটা বা দুইটা দেখাবেন না? এক্স্যাক্টলি হ্যাঁ, আমরা একটা বা দুইটা করে দেখাবেন, দেন হচ্ছে যে মডেল পারফরম্যান্স অনুযায়ী আমরা অ্যাকুরেসি চেক করে দেন প্রিডিক্ট করব নাকি? এক্স্যাক্টলি প্রিডিকশনে আমি যাবই না। আমি অ্যাকচুয়ালি এখানে অনেক বিগিনার বেশি, তো আমি আমার ওই যে ফর্মটা ছাড়ছিলাম ওখানে প্রায় 50 জন ফিল আপ করছে, দেখলাম যে প্রায় 87% আমার নিউ। তা আপনারা যারা হচ্ছেন পুরানা মানে বুড়া, তারা আমার কিন্তু প্রায়োরিটি লিস্টে নাই। আপনাদেরকে আমি সব করে টরে দিয়ে দিব, আপনারা যদি ওই নতুনদের থেকে কিছু কাজে লাগাইতে পারেন তাদেরকে শিখায়, ওটা বেটার হবে। আর আপনাদের যদি এক্সট্রা কিছু লাগে ওইটা আমরা ইন পার্সন বসে বসে আমরা এটা ঠিক করতে পারি। যেমন মিরাজ ভাইয়ের সাথে কথা হলো, ওনার ডেটা সেটটা তো আমাদের দরকার, আমরা যে ডেটা সায়েন্টিস্ট ডেটার বোকা, তো ওনার সাথে আমি বসবো। হ্যাঁ, ডেটা সেটটা খুব ইম্পর্টেন্ট আর কি। না জেনারেলি আমি আমার ক্যারিয়ারে আমি স্টার্টিং এ তখন গুগল আর্থ ইঞ্জিন থেকে ক্লাইমেট ওয়েদার ডাটা বিভিন্ন মানে ফিচার্স ভেরিয়েবল অনুযায়ী ডাউনলোড করতাম, এখন স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতেছি আর কি। আমার চেষ্টা আছে এখানে বেসিক 5টা 6টা প্রজেক্ট থাকবে হচ্ছে সব সিএসভি ফাইলের উপরে, এবং 4টা 5টা প্রজেক্ট থাকবে ইমেজের উপরে। এন্ড দেন সাইবার সিকিউরিটি রিলেটেড যে ডাটা সেট গুলো আছে এটার উপরেও একটু যদি মানে ওনাদেরকে দেখাই দিই, আমরা কাজ সিএসভি যখন আসবে তখন আমি তো মানে মেডিকেল সিএসভি হেলথ সিএসভি দেখাবো। এইখানে যে একটু আগে যে ভাই কথা বললো কবির ভাই, ওনারও সিএসভির অনেক ডেটা নিয়ে উনি কাজ করছে, বা ইনফরমেটিক্সের, ওগুলোর উপরে আমরা ইমপ্লিমেন্ট করবো, তোমার সিকিউরিটির উপরে ইমপ্লিমেন্ট করবো। সো অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আর কিছু, আর কারো কোনো কোশ্চেন আছে? কোর্সটা তাহলে 2.5 মাসের মধ্যে শেষ হবে মনে হয়, যদি সপ্তাহে 2টা ক্লাস করে নেওয়া হয়। 2.5 মাসে শেষ হবে না, কারণ রমজান মাস আছে। তো আমি যেটা মানে হিসাব করলাম আর কি, এবার স্প্রিং 2023 স্প্রিং এ একটু ঝামেলা হয় আমার, ফলে বা হচ্ছে সামারে কিন্তু ঝামেলাটা হয় না। বিশেষ করে ফলে আমার খুব দ্রুত শেষ হয়, কিন্তু স্প্রিং এ আর হচ্ছে আপনার যে পরে আসতেছে সামার, এই দুইটাতে আমার আসলে 2.5 মাস 3 মাসে হয় না, এটা এক্সটেন্ড করে এই আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনাদের সহযোগিতা পাইলে। গোলাম রব্বানী স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে প্রজেক্টটা কি মানে প্রথম দিকে না, আপনার মনে হয় প্রজেক্টগুলো লাস্টের দিকে করাবেন না? প্রজেক্ট গুলো শুরু হবে হচ্ছে আপনার 3rd ক্লাস বা 4th ক্লাস থেকে। আপনি যে ক্লাসরুমে গেলে আমার সব ওয়েল প্ল্যান থাকে, তো যেহেতু ভার্সিটিতে ক্লাস নেই বুঝতেই পারতেছেন, শিক্ষক মানুষ ভুলে যায় সব, আমার সব রেডি করা আছে বুঝছেন। তো আমি আসলে বলতে পারবো না, আমি যেদিন ক্লাস নিব সেদিন আমার সব ফাইল আগে থেকে রেডি করা থাকবে। এই সপ্তাহটা আমি এই জন্য টাইম নিছি, আস্তে আস্তে আপলোড দিচ্ছি। সো আপনাদের ওইভাবে আসলে এই যে এখানে সব লেখা আছে, এবং আপনি এখান থেকে সার্টিফিকেট যে গেইন করবে
যারা তাদের এখানে অবশ্যই অল অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ম্যান্ডেটরি সাবমিট, এবং মেশিন লার্নিং এর ডিপ লার্নিং এর সিএসভির ইমেজ ডাটার সবই সাবমিট করতে হবে। এবং এখানে মেবি আপনার মিনিমাম এভারেজ স্কোর থাকতে হবে মেবি 65, মানে 65 এর নিচে থাকলে আমি সার্টিফিকেট দিব না, সে ফেইল হবে কোর্সে। এটা হচ্ছে টার্গেট না থাকলে আসলে কাজ হয় না, এই জন্য আমি টার্গেটটা দিছি। অ্যান্ড দেন আরও কিছু জিনিস আছে, মিস ক্লাসগুলোর জন্য রেকর্ডিং প্রোভাইড হবে, অ্যাটেন্ডেন্স শিট মেনটেন হবে, অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কারণ আমি যেহেতু কষ্ট করব আপনাদেরও আসলে একটু কষ্ট দিব, এই হচ্ছে ইস্যু। রেকর্ডেড ভিডিও কোথায় আপলোড করা হবে, হোয়াটসঅ্যাপে নাকি সব আমাদের গুগল ইউটিউব ড্রাইভে? চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলে আছে, ওইখান থেকে এখানে করে লিংক আবার দরকার হলে আমরা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম, সব জায়গায় দিয়ে দিব, ক্লাস ওয়ার্কেও দিব, ক্লাস ওয়ার্কেও দিব, আবার হচ্ছে হোয়াটসঅ্যাপেও থাকবে। ফেসবুকে আমরা একটা গ্রুপও করছি যেটা শুধু রেকর্ডেড ক্লাসগুলোই থাকবে, এবং এই কমিউনিটিতে আমরা যোগ হইতে থাকবো। এমন দেখা যাবে যে আমার যারা স্পেশালাইজড স্টুডেন্ট আছেন ভবিষ্যতে এই কোর্স অফার হইলে তখন তারাও ক্লাস নেবে, এটা আমার একটা ড্রিম, বুঝছেন? এই হচ্ছে ইস্যু, থাকবে লাইফ টাইম এক্সেস থাকবে।